মাত্রই সবাই নেই, ঘুম থেকে উঠেই গান করতেছো নাকি নাস্তা হয়েছে তোমাদের? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা করেছো? জি ম্যাম। জি ম্যাম। সবাই নাকি মেয়েরা করছে ছেলেরা করে নাই? হলের অভ্যাস রয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। অভিষেক সরকার, নাস্তা করছো? হ্যাঁ, নাস্তা করিনি। এই তো দেখছো, ঠিক বলছেন। ছেলেগুলা করবে না, এগুলার হচ্ছে অভ্যাস, দেরি করে খাবে, তাই না? লাস্টের ফাঁকে যায় খাওয়ার অভ্যাস তো। না ম্যাম, সেটা না, আমি সকালে আসলে খাইতে পাই না ম্যাম। তোমার তো তাহলে আমার মেয়ের সমস্যা, আমার মেয়ে সকালে নাস্তা করবে না। দুপুরে 1টা কি 1:30টার দিকে আর কি খায়নি করে। ও আচ্ছা, আমার মেয়েও একই অবস্থা, সে গোসল করার পরে খাবে, জি ম্যাম। নাস্তা করে না। খুব ভালো, সবাই ভালো আছে তারা না? 36 আসছো মাত্র। পড়াশোনা করছো? কালকে অবশ্য ডকুমেন্ট দিতে দিতে রাত হয়ে গেছিল, কিন্তু দেখছো কিনা সবাই একটু হলেও যে কোনো কোথাও কোথাও প্রবলেম আছে কিনা কালকে ক্লাসটাতে? গতকালকে ক্লাসে বা এর আগের ক্লাসে, যে ক্লাসে হোক তোমাদের, যদি প্রিভিয়াস কোনো ক্লাসে কোনো ঝামেলা থাকে একটু বলো, তাহলে আমি ওটা একটু সলভ করে তারপরে আমরা নতুনটা পড়বো। যে কালকে লাস্ট মোমেন্টে অবশ্য একজন ইয়ের কথাটা বলছিল, এক্সটার্নাল কস্টেরটা। আচ্ছা আমি ওইটা আরেকবার আজকে বলে দেবো। এন মোমেন্টে কালকে বলছো, আর ওয়ার্ড ফাইলটা শেয়ার করে বলতে পারিনি। কে যেন জিজ্ঞেস করছিল কালকে এটা, এক্সটার্নাল কস্টের বিষয়টা? আলামিন নাকি কে জি জিজ্ঞেস ম্যাম। করছিল? জি ম্যাম, আচ্ছা আমি আলাম। হ্যাঁ, আলামিন। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখি আরেকবার ওটা তোমাকে আমি দেখাই দিচ্ছি। বাকি আর কারো কোথাও কোনো সমস্যা আছে? 43, 44 মাত্র। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতে থাকি, তারপরে বাকি আসতে থাকো। কালকে জিজ্ঞেস করছিল কোনটা, এই যে এই অংশটা তাই না? সোশ্যাল কস্ট আর জি ম্যাম, এক্সটার্নাল এটাই। কস্টের। আচ্ছা আচ্ছা, এটা তোমাদেরকে বলছিলাম যে যে এক্সটার্নাল কস্ট যেটা আছে, এটা বের করার জন্য আমাকে পজিটিভ নেগেটিভ দুইটা এক্সটার্নালিটি সম্পর্কে আমাকে জানতে হবে, এবং জানার পরে কস্ট থেকে বেনিফিটটাকে বাদ দিতে হবে। মানে যদি পজিটিভ এক্সটার্নালিটি হয় সেটাকে আমরা বেনিফিট বলতেছি। মানে একটা একটা ফার্মের জন্য যদি তোমার সোসাইটিতে কিছু পজিটিভ হয়, সেটাকে আমি এক্সটার্নাল বেনিফিট বলতেছি এখানে নিচের টার্মটা যখন ব্যাখ্যা করতেছি। তো বলছে এক্সটার্নাল কস্ট ইজ লেস দেন এক্সটার্নাল বেনিফিট। তাহলে যদি আমার এক্সটার্নাল কস্টটা এক্সটার্নাল বেনিফিটের চেয়ে কম হয়, তার মানে তুমি যদি এক্সটার্নাল কস্ট মাইনাস এক্সটার্নাল বেনিফিট দাও, রেজাল্টটা কি হবে আমাকে এটা বলো। এক্সটার্নাল কস্ট মাইনাস এক্সটার্নাল বেনিফিট, বেনিফিট। বেনিফিট হ্যাঁ, কম হলে প্রফিট হবে না। প্রফিট হবে মানে যে ভ্যালু অ্যামাউন্ট আসবে সেটা কি নেগেটিভ অ্যামাউন্ট আসবে নাকি পজিটিভ অ্যামাউন্ট আসবে? ম্যাম ম্যাম, পজিটিভ। পজিটিভ, এক্স্যাক্টলি, কারণ আমি বলেছি বেনিফিটের চেয়ে কস্টটা আমার বেশি আসে, বেনিফিটটা কম আসে। তাহলে আমার যে রেজাল্টটা আসতেছে সেটা একটা পজিটিভ ভ্যালু আসবে, কিছু একটা পজিটিভ ভ্যালু। এখন ধরো এটা নাই, এক্সটার্নাল কস্টটা নাই, সেই সিচুয়েশনে আমার কি ছিল, সোশ্যাল কস্ট আর প্রাইভেট কস্ট আমার কি ছিল, সমান, ম্যাম সমান ছিল। ইকুয়াল ছিল। তাহলে যখন ইকুয়াল থাকলো, এরপরে তোমার প্রাইভেট কস্টের সাথে একটা কিছু অ্যাড হইলো, পজিটিভ ভ্যালু অ্যাড হইলো, তাহলে তোমার সোশ্যাল কস্ট বেশি হবে নাকি প্রাইভেট কস্ট বেশি হবে? সোশ্যাল কস্ট বেশি হবে। ম্যাম ম্যাম প্রাইভেট কেন কস্ট। ম্যাম প্রাইভেট প্রাইভেট। কস্ট বেশি হবে? কারণ অ্যাড এই হলে ম্যাডাম, সিচুয়েশনে তো এইটার সাথে একটা কিছু অ্যাড হয়েছে, যখন সমান সমান ছিল বাট তোমার প্রাইভেট কস্টের সাথে আরেকটা কস্ট তোমার অ্যাড হয়ে গেল, তার মানে সোশ্যাল কস্টটা প্রাইভেট কস্টের চেয়ে কম হয়ে যাচ্ছে না? জি ম্যাম। ওইটা এখানে বলেছে, দেখো সোশ্যাল কস্ট উড বি লেস দেন প্রাইভেট কস্ট as the external cost is negative। মানে এই ভ্যালুটা যখন তুমি পজিটিভ একটা ভ্যালু তুমি এটার সাথে অ্যাড করে এটা সমান হচ্ছে, দ্যাট মিনস প্রাইভেট কস্ট যেটা ছিল তার সাথে আরেকটু বেড়ে যাচ্ছে।
বুঝছো? সেই জন্য জি ম্যাম। প্রাইভেট কস্টের চেয়ে সোশ্যাল কস্টটা কম হয়ে গেছে। আর এরপরের কাহিনীটা এটা জাস্ট রিভার্স কাহিনী, যেটা যখন বেশি হবে কখন, এর আগে বলছিলাম আমি যে বেনিফিটটা কম, এখন যদি বেনিফিট বেশি হয় তাহলে কস্ট মাইনাস বেনিফিট, বেনিফিট বেশি, তাহলে যে অ্যামাউন্টটা তোমার অ্যাড হবে সেটা কি নেগেটিভ ভ্যালু না পজিটিভ ভ্যালু হবে? নেগেটিভটা বেশি, তার মানে ভ্যালুটা কি হবে? নেগেটিভ ম্যাম। নেগেটিভ। এক্স্যাক্টলি, নেগেটিভ একটা কিছু তোমার প্রাইভেট কস্টের সাথে যোগ হচ্ছে, তার মানে প্রাইভেট কস্টটা যা ছিল তার চেয়ে কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমার সোশ্যাল কস্ট কি হয়ে যাবে? প্রাইভেট কস্টের চেয়ে পারবে, সোশ্যাল কস্ট বেশি বেশি। হয়ে যাবে, বেশি হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার সোশ্যাল কস্টটা বেশি হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? জি ম্যাম। এটাই জাস্ট এখানে বলেছে। কিন্তু ওই যে আমি বলেছিলাম যে এখানে আসলে বেনিফিট বা কস্ট ক্যালকুলেশন করার সময় ওই যে এক্সটার্নালিটির যে বিষয়গুলো আছে সেগুলো সবই আসলে চলে আসবে, বুঝছো? মানে ক্যালকুলেশনটা অত ইজি আর না, তখন ওই পলিউশন অপরচুনিটি কস্টে ক্যালকুলেট করে বিভিন্ন ভাবে আসবে। এখানে জাস্ট কনক্লুশনটা তোমাকে বুঝাইছে যে কখনো কখনো সোশ্যাল কস্টটা আমার ফার্মের অ্যাকচুয়ালি যে কস্ট হচ্ছে প্রাইভেট কস্ট সেটা হচ্ছে অনেক বেশি হয়ে যেতে পারে, আবার কখনো কখনো সোশ্যাল কস্টটা আমার প্রাইভেট কস্টের চেয়ে কম হয়ে যেতে পারে। মানে তুমি ধরে নিচ্ছ যে হ্যাঁ আমার এত টাকাই খরচ হচ্ছে, আসলে না, তুমি আরো বেশি খরচ করতেছো, তোমার নিজের পকেট থেকেও খরচ করতেছো, প্লাস তোমার সোসাইটিতেও তুমি হার্ম করতেছো, বা সোসাইটির জন্য তুমি সেটা নেগেটিভ পয়েন্ট আর্ন করতেছো। বুঝতে পারছো? ওই জিনিসগুলো বোঝার জন্য এটা ক্লিয়ার এখন? জি ম্যাম ক্লিয়ার। ওকে, তাইলে তাইলে আর 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 কোথাও কোনো কারো প্রবলেম আছে কিনা দেখো। ম্যাম ম্যাম মার্জিনাল কস্টের গ্রাফটা একটু বুঝে দিলে ভালো হতো। কস্টের বলতে কি যে সম্পূর্ণ ফিগার যেটা ছিল এটা এটা জি ম্যাম, এটা জি ম্যাম। আচ্ছা, এটা মার্জিনাল কস্ট না, এখানে আসলে সবগুলা কস্টই আছে, বুঝছো? আমাদের যে যে টেবিলটা বেসিসে আসলে এই কার্ভটা করা, এই যে টেবিলটা বেসিসে, হ্যাঁ, টেবিলটাতে মার্জিনাল কস্ট কি আগে এটা তুমি বুঝো, তাহলে তুমি ওখানে বুঝো, ওখানে আসলে মার্জিনাল কস্টের ফিগার না, ওখানে কস্ট আছে হচ্ছে তোমার টোটাল কস্টের আর এভারেজ কস্টের, সরি এভারেজ ভ্যারিয়েবল কস্টের আর হচ্ছে ফিক্সড কস্টের। মার্জিনাল কস্ট কি আগে সেটা বলো আমাকে একটু, তোমার মনে আছে কিনা? মার্জিনাল কস্ট কি? মার্জিনাল কস্টের ডেফিনেশনটা বলো, পরে আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি। বুঝেছো? মার্জিনাল হ্যাঁ কস্ট হলো ওয়ান ইউনিট এডিশন, মার্জিনাল কস্ট হলো ইজ এডিশন টু দ্য টোটাল কস্ট বাই প্রোডিউসিং ওয়ান ফার্ম ইউনিট অফ প্রোডাক্ট আউটপুট। ম্যাম আউটপুটের জন্য টোটাল কস্টের কস্টের কতটুকু চেঞ্জ এডিশন। হচ্ছে। এডিশনাল কস্ট, হ্যাঁ, ওয়ান ইউনিট এর জন্য, ওয়ান ইউনিট আউটপুট প্রডিউস করার জন্য আমার যে এডিশনাল কস্ট সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। তার মানে মার্জিনাল কস্টের যেটা সূত্র ছিল সেটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট, টোটাল কস্টের চেঞ্জ ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট প্রডিউস। তা আউটপুট প্রডিউসের চেঞ্জটা তোমার ওয়ান করে আছে, দ্যাটস ওয়াই আমরা শুধু টোটাল কস্টের যে চেঞ্জ সেটা দেখলে আমরা মার্জিনাল কস্ট দেখতে পাবো। তো এই যে এখান থেকে চেঞ্জ দেখতেছি আমি, ফার্স্ট ইউনিটের ক্ষেত্রে তো আসলে মার্জিনাল করার কিছু নাই, সেই জন্য আমার ওটা ফাঁকা আছে, পরের ইউনিট গুলা থেকে শুরু হচ্ছে জিরো, মানে জিরোর জন্য তো করার কিছু নাই, সেই জন্য সেকেন্ড ইউনিট থেকে শুরু হচ্ছে আর কি। 40 মাইনাস 30, 48 মাইনাস 40, এভাবে আমি মার্জিনাল কস্টটা বের করেছি। 10, 8, 6, 8, 18, 22। কিন্তু এই ফিগারটা তো আসলে মার্জিনাল কস্ট নাই, এই ফিগারটা যেটা আছে সেটা আমি দেখাচ্ছি তোমাকে। যে ফার্স্ট কথা যেটা আমি বলেছিলাম যে আমার টোটাল ফিক্সড কস্ট, এটা তো এক্স এক্সিস আউটপুট, ওয়াই এক্সিস আমার সবগুলা কস্ট দেখাচ্ছে, এবং আমি বলেছিলাম যে আমার ফিক্সড কস্টটা 30 আছে, আউটপুট যাই প্রডিউস হোক, মানে যখন আমার জিরো আউটপুট তখন আমার এই যে 30 ইউনিটস হচ্ছে কস্ট, তাই না? এইটা হচ্ছে আমার 30 ইউনিটস। জি ম্যাম, ফিক্সড আর কস্ট চেঞ্জ হবে তারপর না। ফিক্সড কস্ট আর চেঞ্জ হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি। এরপর দেখো তুমি 1 থেকে 7 তুমি যেখানেই যাও না কেন সেটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, সেই জন্য এই যে ধরো এই পয়েন্টেও 30, এই পয়েন্টেও 30, এই পয়েন্টেও 30, এরকম যদি তুমি প্রত্যেকটার জন্য আগে পয়েন্ট ড্র করো, সেই পয়েন্ট বরাবর তুমি যদি লাইন ড্র করো তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে যেটা এক্স এক্সিস এর সাথে প্যারালাল, বুঝছো? এটা হচ্ছে জি আমার ম্যাম। টোটাল ফিক্সড কস্টের কার্ভ। আর 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 এই কার্ভটা যেটা সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্টের কার্ভ। কারণ ভ্যারিয়েবল কস্টটা কি হচ্ছে, যখন জিরো ছিল তখন ভ্যারিয়েবল কস্ট জিরো ছিল,
যখন ভ্যারিয়েবল কস্টটা তোমার আস্তে আস্তে বাড়তেছে, কখন বাড়বে? যখন আমার আউটপুট বাড়তেছে। আউটপুট যখন তুমি প্রডিউস করতেছো বেশি, আস্তে আস্তে ভ্যারিয়েবল কস্টটা ইনক্রিজ করতে থাকবে। সেজন্য এটা একটা আপওয়ার্ড স্লপিং কার্ভ, বুঝছো, উপরের দিকে উঠতে থাকবে। আর আর আলটিমেটলি এই দুইটার কম্বিনেশনে হচ্ছে আমার কি, ফিক্সড এবং ভ্যারিয়েবলের কম্বিনেশনেই তো আমার টিসি, টোটাল কস্ট। এক্স্যাক্টলি। এই জন্য টোটাল কস্টটা 0 থেকে, এই যে উপরের থেকেই, মানে 30 যে পয়েন্টটা আমার, সেখান থেকে শুরু হবে। এবং পরে শুধু যেহেতু এই অ্যামাউন্ট আমার ফিক্সডই আছে, 30 করেই বাড়তেছে, তার মানে নর্মাল সেন্সে চিন্তা করো, তোমার ভ্যারিয়েবল কস্ট যা ছিল তার সাথে খালি 30 করেই বাড়বে প্রতিটাতেই। এই জন্য এটা অনেকটাই প্যারালালি এটার সাথে প্যারালাল হয়ে গেছে। বাট এটা প্যারালাল হইতে হবে এমন কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু এরকমই আপওয়ার্ড স্লপিং একটা কার্ভ হবে, কারণ ভ্যারিয়েবল কস্ট আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আর আর কারো কোথাও? কালকের লেকচারটা তোমরা পড়তে পারোনি না? আমি কখন দিয়েছিলাম? 10টা বেজে গেছিল। ম্যাম আমি যখন কার্ভটা আঁকাবো তখন কি শিডিউল করে তারপরে কার্ভ আঁকাতে হবে পরীক্ষার সময়? কোনটার জন্য? এই ম্যাম যে কষ্টের কোনো জন্য? কার্ভের জন্য মানে না না, এটা শিডিউল করতে হবে না, এটা তুমি এমনি আঁকাতে পারবা, শুধু ওই যে ওটা মাথায় একটা রাখবা ধরে কিছু। নিয়ে ম্যাম আপওয়ার্ড করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে দিলেই হবে, তবে ওই যে প্যাটার্ন ঠিক রাখতে হবে। আর যেমন কালকের যেটা পড়েছি, তোমাকে কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে, বা এখানে যেটা যে হ্যাঁ এটা আপওয়ার্ড হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। জি বুঝতে ম্যাম, পারছো? এমনি মানে বিন্দুগুলো ধরে করতে হবে না যে এত এত না বিন্দুতেই। না, জরুরি না, জরুরি না। সেক্ষেত্রে এটা যদি করতে চাও, যদি আমি তো হয়তো তোমাদেরকে যদি এরকম বলে দেই যে হ্যাঁ, যে টেবিলটা তুমি করছো সেই টেবিলটাকেই তোমাকে গ্রাফে দেখাতে হবে, হ্যাঁ, জি সেই ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে। এখানে কিন্তু আসলে ওভাবে করা আছে অ্যাকচুয়ালি, কারণ করলেও না করলেও তোমার এরকমই হবে, ওই পয়েন্ট গুলো বসায় করলে এরকমই আসবে। জি বাট আমি যদি এক্স্যাক্টলি তোমাকে বলি যে কস্টটাকে হাইপোথেটিক্যালি দেখাও এবং সেই কস্টটা তুমি গ্রাফিক্যালি দেখাও, টেবুলার এবং গ্রাফিক্যাল ফর্মে, তখন তোমাকে অ্যাজ ইট ইজ করতে হবে, মানে যেটা তুমি টেবিল দিবা সেটাকে তোমার ড্র করতে জি হবে। ম্যাম, এমনি কার্ভ বললে শুধু কার্ভটাই করে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ, এমনি যদি আমি শুধু কস্টের ডেফিনেশন চাইলাম বা এমনি কস্টটাকে কস্ট কনসেপ্ট বোঝাইতে বলি, তখন তুমি যে কোনো ভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝে রাখলে ভালো। এখন তাহলে তাহলে আমি কি নতুন রকম ইয়েতে যাব পড়াতে? ম্যাম একটা হুম, কোশ্চেন করবো। হ্যাঁ আহ, হ্যাঁ। আজকে গ্রাফে একটা জায়গায় লেখা ছিল পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা আমার হুম, মনে নাই, এটা কি আচ্ছা বলছে? আচ্ছা, বলতেছি বলতেছি। পয়েন্ট অফ ইনফ্লেকশনটা হচ্ছে, আমি তোমাদেরকে কালকে যখন লেকচারটা পড়াচ্ছিলাম, সেটা আমাদের ছিল টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট আর অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, তো পয়েন্ট অফ ইনফ্লেকশনটা যেটা ছিল, সেটা হচ্ছে যে আমার যে পয়েন্টটাতে অনেক বেশি ড্রাস্টিক্যাল চেঞ্জ হচ্ছে, মানে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি চেঞ্জ হচ্ছে ইউনিটের। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট আসলে অ্যাকচুয়ালি কি দেখা, যে পার ইউনিটের এডিশনাল ইউনিট বলো বা পার ইউনিট বলো, সেটার যে চেঞ্জটা, একটা ইউনিট তুমি এক্সট্রা অ্যাড করলা কিন্তু সেখানে কি পরিমাণ টোটাল ফিজিক্যাল প্রোডাক্টকে এফেক্ট করলো, সেটাই তো দেখাচ্ছে। তো সেটা যখন অনেক বেশি থাকে, ওই পয়েন্টটাকে আমি বলি যে পয়েন্ট অফ ইনফ্লেকশন। মানে ওখানে খুব দেখো না, খাড়া একদম, এই যে এখানে যে চেঞ্জটা, এটা একদম ঢালু এখান থেকে, বুঝছো, মানে অনেক বেশি হয়ে গেছিল। প্রথমে 5 থেকে ধাম করে 9, এরপরে যেটা হয়েছে সেটা একটু কম, রেটটা কম, মানে 7, 6, দুইটা, মানে 7 আর 6 এর পার্থক্য কত, জাস্ট হচ্ছে 1, আর 5 থেকে 9 এর পার্থক্য কিন্তু 4। তার মানে রেট যেটা বাড়তেছে, ইনক্রিজ করবে, আমার টিপি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করবে, কিন্তু এরপরে যে হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশনের এই পরে যে আমার সেটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, রেটটা কমে যাবে, বুঝছো, সেই পয়েন্টটাকে আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতেছি। এবং ওইটা হচ্ছে মানে যে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট যে পয়েন্টটা হাইয়েস্ট, এই পয়েন্টটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়। মানে ম্যাডাম যেখানে পরিবর্তনটা বেশি হবে হ্যাঁ সেটা হ্যাঁ, রেটটা বেশি, রেটটা বেশি। ইনক্রিজের রেটটা বেশি। হুম, ঠিক আছে। জি ম্যাম। ওকে, তাহলে আর 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 কারো একটা হ্যাঁ কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম, ওই যে ফার্মের ইকুইলিব্রিয়াম যে একটা ছিল, ওইটা তো অনেক হুম, ডিটেলস দেওয়া, এক্সামে তো আমরা এত ডিটেলস লেখার সময় পাবো না, ওইটা কিভাবে লিখবো যদি একটু বইলা দেন।
না, কিভাবে লেখার কিছু না, ওটা হচ্ছে যে হ্যাঁ একটু ডিটেলস, কারণ ওটা হচ্ছে একটা বইয়ের ডকুমেন্ট, ঠিক আছে। কিন্তু তোমরা ওখানে আমি তোমাদেরকে যে ইয়েটা দেখাইছি, এটাকে কি বলবো, মানে বলছি যে কথাগুলা, সেই কথাগুলো রাখলেই হবে, বুঝতে পারছো। তুমি তো পুরোটা পড়বা, পুরোটা পড়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেমন ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন, সেই জিনিসটা থাকবে। ধরো আমি একটু ডকুমেন্টটা বের করে নিই। ধরো এখানে এই ফার্স্টের যে কথাগুলো আছে, যেখানে শুধু ইকুইলিব্রিয়ামে একটু একটু ডেফিনেশন দিবা, ঠিক আছে। ডেফিনেশন দেওয়ার পরে ডিরেক্টলি তুমি যে এখানে চলে যাবা, যে আসলে এই যে আমি যেটা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে যে টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট অ্যাপ্রোচ বা প্রফিট ম্যাক্সিমাইজিং অ্যাপ্রোচ। এই এই মেথডটার নাম বা সিস্টেমটার নাম। তখন তোমাকে এখানে টিআরটিসি সম্পর্কে একটু বর্ণনা দিতে হয়েছে, সেটা দিছো। আর এই টেবিলটা একটু বর্ণনা দিছে আর কি, বুঝছো। এটা আমি অলরেডি তোমাদেরকে যখন ক্লাসে পড়ানোর সময়ই বলছি। এখন তোমাকে অ্যান্সার করতে হবে টাইম অনুযায়ী, বুঝতে পারছো। মানে তুমি টাইম যদি তোমার শর্ট থাকে, তুমি চাইলে শুধু ফিগার ড্র করে এই ফিগারটা যেটা নিচে ফিগারটা যেটা আছে সেই ফিগারটা ড্র করে এক্সপ্লেন করে দিবা যে আসলে প্রফিটের জায়গাটা কোথায়। আর যদি টাইম তোমার বেশি থাকে আর একটু বেশি পাও, মানে ফাইনাল পরীক্ষা আর মিডের মধ্যে কিন্তু পার্থক্য আছে, মিডে তোমরা একটু কম সময় পাও, ফাইনাল একটু বেশি পাও, তখন তুমি টেবিল ড্র করেই এটাকে করবা। এটা আসলে নিজের বুদ্ধি খাটায় তোমাকে বুঝতে হবে যে তুমি কতটুকু লিখবা, এবং টাইমের উপর ডিপেন্ড করবে, অগ্রিম বলে দেওয়া যাচ্ছে না। বাট যেটুকু না লেখলেই না, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে এই ফিগারের ডেসক্রিপশনটা লিখতে হবে, মানে এই অংশটুকু লিখতেই হবে, এই ফিগারের ডেসক্রিপশন গুলা, বুঝতে পারছো। কারণ ফিগারের ডেসক্রিপশন দিয়েই আমাকে এই জিনিসটা আসছে, ইকুইলিব্রিয়ামটা আসছে। ইকুইলিব্রিয়ামটা লিখলাম, আর পরে যদি আমি লিমিটেশন চাই তাহলে লিমিটেশনটা দিয়ে দিবা। লিমিটেশনটা হচ্ছে এই যে এটা যে প্রাইস বের করার জন্য যে সিস্টেমটা, সেটা হচ্ছে লিমিটেশন এই সূত্রটার ক্ষেত্রে। এখন এটা তো এক্স্যাক্টলি বলা যাবে না ভাই যে কতটুকু তুমি লিখবা, এটা ডিপেন্ড করবে তোমার ক্রিয়েটিভিটির উপর, বুঝছো। তোমরা ছোটবেলায় লেখো আচ্ছা না, ম্যাম। ধরো সমাজ বিজ্ঞান কোশ্চেন আসছে, যে যতটুকু পারছে ততটুকু লাগছে, টাইমের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি খাতা দেখার সময় অবশ্যই যে বেশি সুন্দর করে লিখবে বা একটু ডিটেলস লিখবে তাকে আমি বেশি মার্কস দেবো, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না। তবে কুইজ টুইজের ক্ষেত্রে এই ভুল করতে যাবো না। কুইজ টুইজের ক্ষেত্রে হয়তো শুধু আমি বলতেছি না যে আমি কোশ্চেন দিব, বাট আমি বলতেছি যে যদি আসে তখন তোমাকে জাস্ট প্রিসাইসলি তুমি হয়তো শুধু ফিগার দিয়ে দেখা দিবা যে এই পয়েন্টটা ওএম আউটপুট আমার ইকুইলিব্রিয়াম আউটপুট শেষ। ডিপেন্ড করবে মার্কস কত, ডিপেন্ড করবে টাইম কত। ওকে, সব প্রশ্নের ক্ষেত্রেই তাই। ধরো স্টেজে প্রোডাকশন আসছে, তোমার কাছে টাইম আছে 5 মিনিট, মানে তুমি যদি পার কোশ্চেন ডিভাইড করে নাও, তুমি কি পুরোটা লিখতে পারবা? সম্ভব না। তখন তোমাকে একদম পিক পয়েন্ট গুলো লিখতে হবে। দ্যাট মিনস ফিগারটা মাস্ট ড্র করতে হবে, এবং হচ্ছে 3টা স্টেজের নাম আর ছোট ছোট করে ক্যারেক্টারিস্টিক্স লিখে দিবা। এটা তোমাকে বুদ্ধি করে করতে হবে। ওকে, বুঝলে। আর কারো কোথাও সমস্যা? নাহলে আমি একটু যাই নতুন টপিকে। তোমার সমস্যা থাকলে অবশ্যই আমি এটা সলভ করবো, তোমরা আরেকটু পড়ে নাও। হ্যাঁ, আজকে তো ডকুমেন্টটা দিয়েছি, তো মানে রাতে দিয়েছি, তোমরা একটু পড়ো, দেখো যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে আমি আবার নিশ্চয়ই রিপিট করব। এখন আমি একটু নতুন লেকচারে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন তোমাদের পড়ছিলাম, এটাকে কি বলে, ইউটিলিটি পড়ার পর, ইলাস্টিসিটি পড়ার পর, আসলে ইউটিলিটি পড়ার পরই মেইনলি এটা আমি পড়তে পারতাম, সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। পড়ছিলাম না? ইনডিফারেন্স কার্ভ পড়ছি না প্রথম ক্লাসে, মনে হয় ইনডিফারেন্স কার্ভ ছিল। জি ম্যাম পড়ছি। হ্যাঁ, জি ম্যাম ইনডিফারেন্স পড়ছি। কার্ভ পড়ছিলাম। সেটা ছিল দুইটা ইসের মধ্যে, দুইটা কমোডিটির মধ্যে বা দুইটা গুডস এর মধ্যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন, ইকুয়াল লেভেল অফ কম্বিনেশন। স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, কম্বিনেশনের মাধ্যমে ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন দেখাইছে। এক্স্যাক্টলি। এখন এখন ওই রকম একটা কার্ভ আমাদের ইসের ক্ষেত্রেও আছে, এই প্রোডাকশনের ক্ষেত্রেও আছে। আমি তো অনেকে প্রথম দিনে বলছিলাম যে ইকোনমিক্সের দুইটা মেইন পার্ট আছে, একটা হচ্ছে আমার মানে কনজাম্পশন, আর একটা হচ্ছে প্রোডাকশন। তার মানে কনজিউমার এবং প্রডিউসার। তো
আমরা ইকোনমিক্সে দুইটা বিহেভিয়ারই পড়ি, একটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার আর একটা হচ্ছে প্রডিউসার্স বিহেভিয়ার। তো ওই আইসি যেমন কনজিউমার্স এর বিহেভিয়ারের সাথে রিলেটেড, ঠিক সেরকম প্রডিউসারের সাথে রিলেটেড আরেকটা কার্ভ আছে যেটাকে বলা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ। বুঝছো? আইসো কোয়ান্ট এটা একদমই আইসি এর মতোই, সেম অ্যাজ ইট ইজ। তুমি পড়তে, আমি যখন ভিতরে পড়াবো তোমরা ভাববা আমি আইসি পড়াচ্ছি, আইসির মতোই। পার্থক্য একটাই, আইসিতে আমাদের ছিল লেভেল অফ স্যাটিসফ্যাকশন, এইখানে হচ্ছে আমাদের ইকুয়াল লেভেল অফ কোয়ান্টিটি হবে। মানে দেখো আইসো, মানে আইসো কোয়ান্টের একটু ডেফিনিশন দিয়েছে যে আইসো, এমনিতে আইসো শব্দটা মানেই হচ্ছে তোমার ইকুয়াল, এবং কোয়ান্ট যেটা সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বোঝাবে আর কি, যে কতটুকু আউটপুট, সহজ কথায় যদি বলো আউটপুট কতটুকু, ঠিক আছে? তার মানে এই কার্ভটা কি হবে, ইকুয়াল কোয়ান্টিটি অথবা ইকুয়াল প্রোডাক্ট বোঝাবে। তার মানে তোমরা আমাকে বলো যে প্রোডাকশন করতে গেলে আমার কি লাগে, দুইটা কি লাগবে? যদি দুইটা করে তোমরা কম্বিনেশন দেখতে পারবো, দুইটা কি লাগবে, ফ্যাক্টরস লাগবে, অথবা হচ্ছে দুইটা ইনপুট লাগবে, তাই না? ফ্যাক্টরস আর ইনপুট কিন্তু এক জিনিস, দুইটা ইনপুট লাগবে। তার মানে আইসো কোয়ান্ট যে কার্ভটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে আমার দুইটা, মানে এরকম যদি আমার আইসো কোয়ান্ট কার্ভ হয় তাহলে আমার দুইটা ফ্যাক্টরের মধ্যে কম্বিনেশন দেখাবে। বুঝছো? ফ্যাক্টর দুইটাকে ধরে নিছে, মানে আমি আগে ফিগারটা দেখি, পরে আমি তোমাদেরকে ডেফিনিশন দেখাবো। যে একটা ফ্যাক্টরস নিয়েছে লেবার, আর একটা ফ্যাক্টরস নিয়েছে ক্যাপিটাল। বুঝতে পারছো? তাইলে এই দুইটা ফ্যাক্টরের কম্বিনেশনে আমার টোটাল প্রোডাক্টটা হবে, এবং এই টোটাল প্রোডাক্টটা কম্বিনেশন গুলো হচ্ছে আমি এই পয়েন্ট গুলো দিয়ে দেখাইছি, এ বি সি ডি ই, এবং এগুলো বরাবর আমি যদি একটা কার্ভ ড্র করি সেটা হচ্ছে আমার আইসো কোয়ান্ট কার্ভ। এবং এই আইসো কোয়ান্ট কার্ভের প্রত্যেকটা পয়েন্টেই, মানে এ পয়েন্টেও যে প্রোডাকশন, বি পয়েন্টেও টোটাল প্রোডাকশন সেম, সি তেও ডি তেও ই তেও প্রত্যেকটা পয়েন্টেই হচ্ছে টোটাল প্রোডাকশনের যে অ্যামাউন্টটা সেটা ফিক্সড, সেটা হচ্ছে আমার আইকিউ। হ্যাঁ, দেখো আইসির সাথে কোনো পার্থক্য আছে বলো? ওখানেও গুডসের কম্বিনেশন ছিল, ম্যাম কিন্তু ওখানে স্যাটিসফ্যাকশন সেম আর হ্যাঁ লেভেল এখানে অফ স্যাটিসফ্যাকশন, সেম। এখানে প্রোডাকশন সেম, এক্স্যাক্টলি, কোনো পার্থক্য নেই ওরকম। তাহলে এবার একটু ডেফিনেশনটা দেখো। ডেফিনেশনটাতে যেটা আছে যে the iso product graph shows the, অনেকগুলো ডেফিনেশন আছে, তোমরা জাস্ট দুইটা ডেফিনেশন যার যে মন মতো তোমাদের যে দুইটা ভালো লাগে সেই দুইটা পড়ে নিও। show the different combinations of two resources, factors, inputs সব একই জিনিস, মনে রাখবা। two resources with which a farm can produce equal amount of product, বুঝছো? equal amount of product use করছে। আর স্যামুয়েলসন যে ডেফিনেশন দিয়েছে যে আইসো প্রোডাক্ট কার্ভ shows the defined input combinations that will produce a given output. given output, constant output, equal output, একই কথা, বা সেম টোটাল আউটপুট। বুঝছো? এই চারটা ডেফিনেশন এখান থেকে যার যে দুইটা পছন্দ হয় পড়ে নিবা, ব্যাপার না। আচ্ছা, তাইলে ডেফিনেশন গেল। এখন এখানে কয়েকটা অ্যাজাম্পশনস এর কথা বলেছে, যে তাহলে কিছু অ্যাজাম্পশনস আছে আইসো কোয়ান্টে। প্রথম কথা হচ্ছে যে দুইটা ফ্যাক্টরস হইতে হবে। আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম আইসি পড়ানোর সময় যে আসলে দুইটা দিয়ে আমরা এটা দেখতে পারি, কারণ আমাদের যেহেতু দুইটা অ্যাক্সিস এবং আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে পড়ি। আরো অ্যাক্সিস তুমি চাইলে কিন্তু ড্র করতে পারো, আমরা কিন্তু ওই যে লম্ব বরাবর জেড অ্যাক্সিস ড্র করতে পারি, কিন্তু এখানে হচ্ছে আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করব, সেই জন্য দুইটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকবে, বা দুইটা কমোডিটি, একটা কমোডিটি প্রডিউস করার জন্য দুইটা ফ্যাক্টরস ইউজ করা হবে। আর যখন আমরা আইসি পড়ছিলাম তখন আমাদের দুইটা কমোডিটি ছিল বা দুইটা গুডস ছিল। আর এটা হচ্ছে ডিভাইজেবল হবে। হ্যাঁ, এটা আমরা কিন্তু ওই যে ইকুইলিব্রিয়ামে যাওয়ার সময় পড়ছিলাম, বাট এখানে আগে আর কি বলে ফেলতেছি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ক্যান বি ডিভাইডেড ইনটু স্মল পার্টস। ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে ভাগ করা যাবে। এমন যদি হয় না 10টা ইউনিট আছে, আমাকে 10টা একসাথে কিনতে হবে, তাহলে কিন্তু আমি ওই যে ছোট ছোট ভাগগুলা করতে পারতাম না, যে একটাতে তুমি একটা এখন নিচ্ছো, আরেকটাতে দুইটা, আরেকটাতে তিনটা, এই ভাগগুলা করা যেত না। আমি বলেছি যে স্মল পার্টসে ডিভাইড করা যাবে। আর 3 নম্বর যেটা কনস্ট্যান্ট টেকনিক, প্রোডাকশন টেকনিকটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাখতে হবে। কারণ হচ্ছে প্রোডাকশন টেকনিক যদি তোমার কনস্ট্যান্ট না থাকে পুরো টাইম জুড়ে, এই যে তুমি যে 5টা 6টা ইউনিট পর্যন্ত যাচ্ছ, এই যে 5টা ইউনিট পর্যন্ত যাচ্ছ, তুমি যদি একটু পরে যায় প্রোডাকশন প্র্যাকটিসটা চেঞ্জ করে দাও, তাহলে তো আর এই কম্বিনেশন থাকবে না, ইকুয়াল আউটপুট আসবে না। সেই জন্য আমি যতক্ষণ এই সূত্রটা ইউজ করব ততক্ষণ আমাকে টেকনিকটাকে ফিক্সড রাখতে হবে।
আরেকটা হচ্ছে সাবস্টিটিউশনের সুযোগ থাকতে হবে, যেটা এর আগেও ছিল। আইসি তো তোমরা পড়ছো যে একটা দ্বারা একটা সাবস্টিটিউট করছো না, না তাই যে তোমার সাবস্টিটিউশনের সুযোগ থাকতে হবে, আদারওয়াইজ তুমি একটা বাড়া একটা কমাতে পারবা না, বুঝছো? আর একটা হলো ইফিসিয়েন্ট কম্বিনেশন। এটা হচ্ছে under the given technique factors of production can be used with maximum efficiency। মানে এটা জাস্ট একটা কনস্ট্যান্ট হিসেবে নিয়েছে যে আমি যে কম্বিনেশনটা নিচ্ছি সেটা আমার এফিসিয়েন্ট প্রোডাকশন দিবে, সেটা আমি ধরে নিছি। কারণ সে যদি তোমার ধরো আমি 6 নম্বর লেবারটা নিচ্ছি, কিন্তু 6 নম্বর লেবারটা আসলে যে পরিমাণ তার মার্জিনাল প্রোডাক্টিভিটি হওয়ার কথা, মানে তার কাছ থেকে তুমি যত আউটপুট পেতে চাচ্ছ সেটা তুমি পাচ্ছ না, এফিসিয়েন্সি তার অত নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই লেবারটা নিতে চাইবা না। তো এই সমস্ত বিষয়কে অ্যাভয়েড করার জন্য বলেছে যে সবার এফিসিয়েন্সি সেম হবে বা ম্যাক্সিমাম হবে, তাহলে এই বিষয়গুলো আর কি আলোচনাতেই আসবে না। তাহলে তাহলে আমরা যদি একটা দুইটা এরকম নেই, দুইটা ইনপুট নেই যে লেবার আর ক্যাপিটাল, তাহলে আমাকে ফার্স্টে একটা যেটাকে কি বলে শিডিউল তৈরি করে নিতে হবে। তোমরা যেমন ডিমান্ড শিডিউল তৈরি করছো, ইসেতেও ছিল, আইসিতেও ছিল না টেবিল ছিল না কম্বিনেশনে, ঠিক সেরকম এখানেও একটা কম্বিনেশনের টেবিল করে নিয়েছি আমরা, যেটাকে আমরা বলছি আইসো প্রোডাক্ট শিডিউল। তো এ থেকে ই পর্যন্ত লেবারের চেঞ্জ দেখাইছি, ক্যাপিটালের চেঞ্জ দেখাইছি, আর ওই আউটপুটটা ফিক্স রাখছি, ধরে নিছি এখানে যে ওই যে 200 প্রত্যেকটা পয়েন্টেই 200 মিটারস অফ ক্লথস সে প্রডিউস করবে। দ্যাট মিনস তুমি যখন সেম হ্যাঁ একজন লেবার নিচ্ছ, 15 ইউনিটস হচ্ছে তুমি ক্যাপিটাল নিচ্ছ, তখনও সে 200 মিটার কাপড় প্রডিউস করবে। আবার যদি তুমি 5টা লেবার নাও, 5টা ক্যাপিটাল নাও, তখনও সে 200 মিটারই কাপড় প্রডিউস করবে, ক্লথ প্রডিউস করবে, বুঝতে পারছো? তাইলে তেমন দেখো কম্বিনেশন চেঞ্জ হয়েছে 1 থেকে 5, এখানে কম্বিনেশন চেঞ্জ হয়েছে, কিন্তু তার আউটপুট যেটা আছে সেটা ফিক্সড আছে। এই জিনিসটাকে আমি যখন কার্ভে দেখাবো, এই জিনিসটাকে যখন আমি একটা ফিগারে দেখাবো, ড্র করব, তখন আমি এটার যে পয়েন্টগুলো আছে সেগুলো ইন্টারসেকশনের মাধ্যমে এই যে একটা আইকিউ কার্ভ পাবো। এইটাকে বলা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ অথবা আইসো প্রোডাক্ট কার্ভ বা ইকুয়াল প্রোডাক্ট কার্ভও বলা হয়। ক্লিয়ার? দেখো সহজ না, আগেরটার মতোই, আইসির মতোই কিন্তু। জি ম্যাম। এক্স্যাক্টলি, খুবই ইজি। এখন তাইলে তার মানে এটা গেল শিডিউলটা, একটা গেল, তার মানে এরকম ম্যাপও সম্ভব। দেখো এরকম আমি চাইলে ম্যাপও ড্র করতে পারি, মানে এটা একটা অনেকগুলা 200 কার্ভ মিটারের অনেকগুলো কার্ভ ড্র করতে পারি, আর এটা হচ্ছে 100 মিটারের, 300 মিটারের, 400 মিটারের, সেটা আমার কম্বিনেশন ডিফার করবে। ধরো 200-র জন্য আমার যে কম্বিনেশন ছিল, 300-তে আমার আরো বেশি হয়ে যাবে, 400-তে আরো মানে ইয়েটা বেড়ে যাবে, ক্যাপিটালের পরিমাণ বেড়ে যাবে অথবা লেবারের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন থাকবে, এরকম প্যারালাল শিফটিং হতে পারে। এটা হচ্ছে আমার ইকুয়াল প্রোডাক্ট ম্যাপ বা আইসো প্রোডাক্ট ম্যাপ, আইসো কোয়ান্ট ম্যাপ, বুঝছো? যে নামে ডাকো যখন অনেকগুলো একসাথে থাকবে। তাহলে সেম এবার চলে আসো প্রপার্টিসে। আমরা আইসি ক্ষেত্রেও তাই পড়ছি, আইসিতেও আমরা দেখছি এটা ম্যাপ দেখছি এবং এরপর প্রপার্টিস দেখছি। আইসিতে আমার ফার্স্ট প্রপার্টিস যেটা ছিল এখানেও সেম। আইসি ফার্স্ট প্রপার্টিস কি ছিল? পরীক্ষা যেহেতু হয় নাই তার মানে এখনো তোমাদের মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষা দিয়ে তারপরে ভুলে যাবা। হ্যাঁ, আর স্লোপস ডাউনওয়ার্ড, লেফট থেকে হ্যাঁ রাইটে যাবে। লেফট থেকে রাইটে যাবে, এক্স্যাক্টলি। তারপর ম্যাডাম উত্তল টাইপের হবে, কি হবে? কার্ভ গুলা উত্তল হবে। হ্যাঁ, কনভেক্স টু দ্য অরিজিন হবে। হ্যাঁ, হ্যাঁ, কনভেক্স। প্রথম কথা হচ্ছে লেফট টু রাইটে ডাউনওয়ার্ড স্লপিং হবে, ঠিক আছে? দেখো এরকম ডাউনওয়ার্ড স্লপিং কার্ভ। এখানে হয়েছে কি তোমাকে যে একটু ব্যাখ্যা করছে আর কি যে কেন, বুঝছো? কেন গুলো তোমাদের পড়তে হবে না, এটা আমরা হচ্ছে ইকোনমিক্সে যখন পড়াই তো ওদেরকে একটু ডিটেলস পড়াই, তাহলে একটু জাস্ট তোমরা যাতে এটা বুঝতে পারো। আমি আগেই বলছিলাম তোমাদের ক্লাসের শুরুতে আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জাস্ট ইকোনমিক্স সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, হ্যাঁ? কিন্তু এখানে আর কি কেন গুলাকে এক্সপ্লেইন করা আছে, যেগুলো আমি তোমাদেরকে বলার সময় বলছি গত আইসি পড়ানোর সময়, বাট আমি মানে চাচ্ছি না যে তোমরা এগুলো এত ডিটেলস। তার মানে ম্যাম শুধু পয়েন্ট গুলো জেনে রাখবো। হ্যাঁ, পয়েন্ট গুলো জেনে রাখো, বাট একটু তুমি রিডিং দিয়ে রাখো যে আসলে কেন তোমরা কিন্তু জানো না কেন বলো তো? ডাউনলোড আমি তো গত ক্লাসে বলছিলাম যে একটার জন্য আরেকটাকে তোমার কি করতে হচ্ছে, চেঞ্জ করতে
কমাইতে হচ্ছে, যখন তুমি একটা বাড়াইতে যাচ্ছ আরেকটা তোমাকে কমাইতে হচ্ছে। তার মানে দুইটার মধ্যে রিলেশনটা কি, এই যে লেবার এবং ক্যাপিটালের মধ্যে আমার রিলেশনটা কিন্তু ইনভার্স, তাই না? একটা যখনই তুমি বাড়াবা আরেকটাকে তোমার কমাইতে হবে, এরকম রিলেশন থাকলে এটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে, জি এটা ম্যাম। ডিমান্ড আমাদের হয়েছে, বুঝতে পারছো? এটাই এখানে বলছে। কিন্তু আমি বলছি যে তোমাদের এটা জানতে হবে না, তোমরা জেনে রাখবা বাট মেমোরাইজ করতে হবে না, পড়তে হবে না। আচ্ছা, এবং এটা এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে যেহেতু মানে হয় না যে এরকম হয়েছে, ডাউনলোড হয়েছে, ডাউনলোড না হইলে কি কি হইতে পারতো সেই সিনারিওটা এখানে বলছে, এবং এরকম হবে না সেই জন্যই ডাউনলোড হবে, এইভাবে আমাকে ব্যাখ্যাটা দিয়েছে আর কি। মানে এই আপওয়ার্ড হবে না, কারণ আপওয়ার্ড হইতে হলে আমাকে কি করতে হবে, যেটা আমি বললাম যে আমি যদি লেবারও বাড়াই ক্যাপিটালও বাড়াই, তার মানে আইকিউ আমার কি হবে, উপরের দিকে বাড়তে থাকবে, ইনক্রিজ করবে, সেম থাকবে না। সেম থাকবে না, ইনক্রিজ করবে। দ্যাটস ওয়াই এরকম হবে না, এর মতো হবে না, আবার ভার্টিক্যাল হবে না, মানে এরকম হবে না। কেন কি, কারণ তোমার একটা কনস্ট্যান্ট, লেবার কনস্ট্যান্ট, জিরো হবে ক্যাপিটাল আর তুমি একটা বাড়াচ্ছ, ইয়ে হবে না। হ্যাঁ তাহলেও বাড়বে, তাহলেও বাড়বে। লেবারটা তোমার কনস্ট্যান্ট, ক্যাপিটাল তুমি বাড়তেছো, তাহলেও তোমার প্রোডাকশন বেড়ে যাবে। তার মানে এই প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস হবে না, আবার প্যারালাল টু দ্য এক্স এক্সিস হতে পারতো, সেটাও হবে না, কারণ এখানেও তাই, তোমার ক্যাপিটাল ফিক্সড কিন্তু লেবার তো তুমি ইনক্রিজ করতেছো, তো লেবার ইনক্রিজ করলে আইকিউ পরের পয়েন্টে চলে যাবে, মানে ইনক্রিজ করবে, তাহলে আইকিউ সেম থাকতেছে না। সেই জন্য বলেছে মানে এ বি সি এই তিনটার কোনোটাই হতে পারে না, দ্যাটস ওয়াই এটা ডাউন স্টপিং হবে। বুঝতে পারছো ব্যাপারটা, ব্যাখ্যাগুলো এইভাবে দিয়েছে, কোনো পড়ার দরকার নেই, আমি জাস্ট একটু করে বলে যাচ্ছি যাতে তোমরা এটা মনে রাখতে পারো। আর এটা হচ্ছে কনভেক্স, যেটা অলরেডি তোমরা বললা, কনভেক্স টু দ্য অরিজিন, দ্যাট মিনস অরিজিনের দিকে কনভেক্স হবে, এই যে অরিজিনের দিকে কনভেক্স, একই কারণ এমআরটিএস, যেটা মার্জিনালিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন তোমরা আগে পড়ছিলা, ওই জিনিসটার জন্য এটা ভ্যালু কমতেছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ, সরি, প্রথমে নামতে নামতে একবার বেড়ে যাবে তারপর আবার নেমে যাবে, দ্যাটস ওয়াই এটা উত্তল শেপ হয়। আর তারপর এটা কি পড়ছি, নেভার ইন্টারসেক্ট ইচ আদার, টু আইসোপ্রোডাক্ট কার্ভ নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এটা ছিল না, ওখানেও ছিল আইসি, দুইটা আইসি কখনো একটা একটাকে ছেদ করবে না, আইকিউও তাই, দুইটা একটা একটাকে কখনো ছেদ করবে না। এই ফিগারটা দিয়ে তোমরা আইসিটাও দেখে ফেলতে পারবা, কারণ যদি ছেদ করতো, হ্যাঁ তাহলে আমি সেদিন তোমাদেরকে ফিগারটা দেখাতে পারি নাই, তো আজকে দেখলে আর একটু ক্লিয়ার হবে, যে ছেদ করতে পারবে না সেটা বলেছে, তাহলে ছেদ করলে কি হইতো সেটা একটু এখানে দেখাইছে, দেখো। একটা আইসি হচ্ছে আমার আইকিউ 1, আর একটা হচ্ছে আইকিউ 2, আইকিউ 2 আর আইকিউ 1 যদি আমার এই পয়েন্টে ইন্টারসেক্ট করে, এটার মানেটা কি আমাকে বলো তো? ম্যাম ওই পয়েন্টে মানে দুইটার মানটাই সমান। মানে হ্যাঁ সব হ্যাঁ, দেখো যখন সম্ভব। আমার এই সিনারিও ছিল আইকিউ 1, এটা হচ্ছে আইকিউ 2 আর এটা হলো আইকিউ 1, তাহলে আমার কোনটার ভ্যালু বেশি, এই সিচুয়েশনে যখন ছিল উপরের আইসিটার আইকিউ এর ভ্যালু বেশি হওয়ার কথা না, জি ম্যাম। তার মানে Q1 এটার হ্যাঁ Q1 এর ভ্যালু বেশি Q2 এর চেয়ে, যেটা কি করতেছে তার মানে এটা যদি আমার 200 মিটার থাকে এটা আগেরটা, তাহলে এটা হবে 300 বা 250 ধরো, বা 300 ধরো, রাউন্ড ফিগার 300, তাহলে এখানে 200 এখানে 300, দুইটা যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে এ তাহলে কি বোঝাবে, 200 বোঝাবে না 300 বোঝাবে? দুইটাই ম্যাম বোঝাচ্ছে। এটাই, এই জন্যই কখনো ইন্টারসেক্ট করতে পারে না। এবং ইন্টারসেকশনের পরে দেখো কি হয়ে যাচ্ছে, কিউটা নিচে চলে যাচ্ছে, Q2টা উপরে চলে যাচ্ছে, তার মানে যেটা আগে কম ছিল সেটা বেশি হয়ে যাচ্ছে, যেটা ইয়ে ছিল সেটা নিচে চলে যাচ্ছে, বুঝতে পারছো? কমে যাচ্ছে, আর যেটা কম ছিল সেটা বেড়ে যাচ্ছে, এই জন্য কখনো ইন্টারসেক্ট করতে পারবে না, এটা এরকম হবে, প্যারালাল হবে, বুঝছো? যেটা আমরা ওই যে ম্যাপে দেখেছিলাম, কোথায় আমাদের ম্যাপটা, এই যে এরকম হবে, আইকিউ যখন তোমার বাড়তে থাকবে প্রোডাকশনের অ্যামাউন্ট, Q1 Q2 Q3 Q4 এইভাবে তোমার প্যারালালি শিফট করতে থাকবে। আর 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 যেটা একটা লাস্ট ছিল আমাদের, হায়ার আইসো প্রোডাক্ট রিপ্রেজেন্টস হায়ার লেভেল অফ আউটপুট, সেম, ঠিক আছে? এই যে দেখো প্রথমটা হচ্ছে, যদি আমার আগেরটাকে আমি 200 ধরতেছি, এটাকে তো আইকিউ 2, তাহলে আইকিউ 1 হবে 100 ইউনিটস, এটা প্যারালালি তো এটা চেয়ে নিচে থাকবে, তার মানে এর উপরে যদি তুমি আরেকটা আইকিউ ড্র করো সেটার অ্যামাউন্ট 200 এর চেয়ে বেশি হবে, বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আমি তোমাদেরকে যে ব্যাখ্যাগুলো একবার করে রিডিং দিতে বলছি কেন, কারণ হচ্ছে তোমরা তাহলে আমার কথাগুলাই, বাট এগুলা তোমরা একটু নিজের চোখে দেখলে তোমাদের জন্য এটা একটু ভালো হবে আর কি, তোমরা মনে রাখতে পারবো সহজে, বাট আমি যেগুলো বলেছি এর বাইরে কোনো কথা,
দেখো আইকিউ এর কোনো প্রবলেম আছে কিনা। আইসির সাথে আইকিউ এর কোথাও ডিফারেন্স নেই। ডিফারেন্স একটা জায়গায় যে টোটাল ওখানে ছিল আমার টোটাল লেভেল অফ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ এখানে হচ্ছে প্রোডাকশন এক্স্যাক্টলি। আর বাকি সব প্রপার্টিজ বলো, অ্যাজাম্পশনস বলো, সিস্টেম বলো, ম্যাপ বলো, সব same। ম্যাম 4 নাম্বার প্রপার্টিজটা একবার বলেন, নেটের জন্য শুনি নাই। Higher IQ represents higher level of satisfaction। এই যে যখন আমার অনেকগুলা ম্যাথ থাকবে, অনেকগুলো আইকিউ একসাথে থাকবে, যদি এটার অ্যামাউন্ট গুলো লেখা নাও থাকতো, তবুও তোমাকে বুঝতে হবে আইকিউ 1 এর চেয়ে আইকিউ 2 বেশি, আইকিউ 2 এর চেয়ে আইকিউ 3 বেশি, আইকিউ 3 এর চেয়ে আইকিউ 4 বেশি। ধরো এই অ্যামাউন্ট গুলো নাই, এখন তো অ্যামাউন্ট দেওয়া আছে 100, 200, 300, 400, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এটা সবচেয়ে বেশি। অ্যামাউন্ট না থাকলেও তুমি ফিগার দেখে বুঝবা যে হায়ার আইকিউ সবসময় হায়ার লেভেল অফ কোয়ান্টিটি বা হায়ার লেভেল অফ আউটপুট রিপ্রেজেন্ট করবে। জি ম্যাম। ওকে, কোথাও কোনো সমস্যা আছে আইকিউ তে, আইসো কোয়ান্টে? না ম্যাম। ঠিক আছে, তাহলে যদি না থাকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আর আমাদের পড়াও ইয়ারটা এই পর্যন্ত আমি রাখবো, মানে আমাদের প্রডিউসার্স বিহেভিয়ারটা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমি তোমাদের কয়েকটা একটু আমাদের লিটারেচার টাইপসের কিছু পড়াশোনা আছে, যেমন তোমরা শামীমা তোমাদেরকে যেরকম মার্কেট পড়াইছিল, ও কি তোমাদেরকে ব্যাংক পড়াইছে? ব্যাংক না না ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে ন্যাশনাল ইনকামও তো মনে হয় পড়ানো হয়নি, তাই না? না ম্যাম। ম্যাম। আচ্ছা, ওই যে কিছু কিছু ম্যাক্রোর কনসেপ্ট আছে আর কি আমাদেরকে একটু পড়তে হবে। মানে আমরা তখন ইকোনমিক্স এর ডেফিনেশনে যখন তোমরা পড়ছিলা, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো। হ্যাঁ, মাইক্রোটা হচ্ছে ছোট এবং ইন্ডিভিজুয়াল লেভেলে, আর ম্যাক্রোটা হচ্ছে ন্যাশনাল লেভেলে। তো আমরা যে যে থিওরি গুলো পড়ছি, মানে কনজিউমার বিহেভিয়ার এবং প্রডিউসার বিহেভিয়ার, এটা এক্স্যাক্টলি হচ্ছে মাইক্রোর পার্ট, ঠিক আছে? ম্যাক্রোর কিছু পার্ট আর কি আমাদেরকে একটু টাচ দিতে হবে, সম্ভব না পুরোটা পড়া, কিন্তু একটু তোমাদেরকে জানানোর জন্য জাস্ট ন্যাশনাল ইনকাম, তারপরে যে ব্যাংকিং সিস্টেম, টুকটাক যতটুকু আমরা পড়তে পারি ততটুকু আমরা একটু জানবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত থাকবে। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে বলো। কি নিয়ে কোয়েরি ছিল তোমাদের? কুইজ নিয়ে। কুইজ নেক্সট উইকে নিব, ঠিক আছে? সবই তো থাকবে তাই না? হ্যাঁ, সবই থাকবে, সবই পড়বা। আমি স্মল কোশ্চেন করব, ছোট প্রশ্ন করব, কোনো ব্রড কোশ্চেন করব না। যে ব্রড বলতে কি, ওই যে এটা যেটা বললাম ফার্মের ইকুইলিব্রিয়াম লেখো, এরকম বলবো না। কোনো ছোট ছোট কোশ্চেন করবো। হয়তো এটা বলতে পারি যে ফার্মের ইকুইলিব্রিয়ামের লিমিটেশন লেখো, কারণ লিমিটেশনটা ছোট, বুঝছো? কার্বও থাকতে পারে। হ্যাঁ, কার্ভ থাকতে পারে, সেক্ষেত্রে শুধুই কার্ভ থাকবে। তোমরা যখন লিখবা, খাতা কলমের সাথে স্কেল টেলও নিয়ে বসবা। এটা আমি কুইজের আগে বলে দিব কি কি করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আর ম্যাডাম কয় নাম্বারে কুইজ দিচ্ছে তোমাদের? সেটা আমি জানি। হ্যাঁ, ও, পাঁচটা জানো অবজেক্ট না? আচ্ছা কোশ্চেন আচ্ছা, ঠিক এমনি আছে, মার্ক দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর কিছু জিজ্ঞেস করবা? হ্যাঁ, আর কিছু বলবা? 53। না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম।